সুপ্রভাত বন্ধুরা। আজকে একটা বর্ষণ মুখর দিনে নিজের দায়িত্ব পালন করার জন্য বেরোতেই হয়েছে। দেখো রাস্তাঘাটের কি অবস্থা, আকাশ একেবারে কালো করে রয়েছে। আর শুধু এরকম রিমঝিম করে বৃষ্টি যে পড়ছিল তা নয়, পরের দিকে মুষলধারে বৃষ্টি হয়েছিল। যাই হোক, আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠান আমাদের স্কুলে, তাই যেতেই হবে। এই দেখো, এসে আমার ক্লাস ক্লাস কিছু হয়ে গেছে। আর সেলিব্রেশন টাইম ছিল 10:30 থেকে, 10:30 থেকে 12টা 12:30 অবধি চলেছে সেলিব্রেশন। তো একটুখানি কিছু ক্লিপস আমি তুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এই দেখো কত সুন্দর করে বাচ্চারা সাজুগুজু করে শ্রীকৃষ্ণের জন্মদিনে একটা সুন্দর সুন্দর মানে প্রেজেন্টেশন করেছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তোমাদের দেখাচ্ছি কত জল। দেখো রাস্তায় পুরো জল পাড়িয়ে পাড়িয়ে আসলাম। আজকে তো আমাদের মানে স্কুলে হলো জন্মাষ্টমী একটা অনুষ্ঠান, জন্মাষ্টমী সেলিব্রেশন। তারপরে এই আবার এখন বাড়ির দিকে যাচ্ছি। রোদ উঠেছে, দেখো কিরকম কড়া। সকালবেলা বৃষ্টির কারণে আমার যেতে লেট হয়ে গেছে। তো সারা রাস্তায় শুধু জল আর জল, জল পাড়াতে পাড়াতে পা পুরো সাদা হয়ে গেছে। পা ঢাকা টাইপের জুতোগুলো পরেছি রাবারে, পুরো মানে জল জমে জমে জল কিছুতেই মানে দেখো জল পাড়িয়ে গিয়ে তো আবার মুছে বসা যায় না। যদিও খুলেই রেখেছিলাম, জুতোটা খুলেই বসেছিলাম, তবুও পাটা একদম সাদা হয়ে গেছে। এখনো আবার জল পাড়িয়ে পাড়িয়ে এলাম, আবার গাটা গরম গরম হয়ে যায় আমার জল পাড়ালে। যাই হোক, এগুলো ছিল পথের বিভিন্ন রকম ঘটনার ঘন ঘটা। তো সেটা নিয়ে বেশি ভেবে লাভ নেই, পথে তো এই সমস্ত হবেই, জল কাদা বৃষ্টি রোদ, এগুলো তো একদমই স্বাভাবিক কতগুলো জিনিস। যাই হোক, ওগুলোকে মোটামুটি ক্রস করে পরিক্রমা করে আমি বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি যাতে জলটা না থাকে, বুঝতে পেরেছো? এই রাস্তায় একটু জলটা কম। আমাদের বাড়িতে ঢোকার জন্য অনেকগুলো রাস্তা, জানো তো, মানে অনেকগুলো বাস স্টপ দিয়ে আমাদের বাড়ির দিকে ঢোকা যায়। মানে তাও মোটামুটি বলে দিচ্ছি কটা, একটা দুটো তিনটে চারটে, চারটে রাস্তা দিয়ে তো আমাদের বাড়ির দিকে যাওয়া যায়, মানে মেন রোড থেকে। মানে খুব ভালো একটা পজিশনে আমাদের বাড়িটা। তো এই রাস্তাটা একদমই শুকনো, দেখবে দেখতেও ভালো লাগে এরকম রাস্তা। সত্যি এই রাস্তাটা দিয়ে এলাম, দেখো শুকনো, পুরো রাস্তাটা শুকনো, কিন্তু পরে আবার জল আছে। এই জায়গাটা একটু উঁচু করা আর কি। চারিদিকে এত জলমগ্ন যে শুকনো রাস্তা দেখাতে এখন ভালো লাগছে। তোমাদের আশা করি দেখতে ভালো লাগছে, মানে যাদের বাড়ির সামনে জল উঠেছে, অনেকেরই বাড়ির সামনে জল উঠেছে এটা শুনলাম। তবে আমার একটা জিনিস রক্ষে, জানো তো, মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়িরই বাড়ির সামনে রাস্তাতে জল ওঠে না। আগে শ্বশুর বাড়ির সামনে রাস্তায় জল উঠতো, কিন্তু আমার ছোঁয়া লেগে, মানে আমার রাশিটা শুকনো রাশি, তো আমি যেখানেই যাবো সেখানে জল উঠবে না। আগে আমার শ্বশুর বাড়ির ওখানে জল উঠতো, কিন্তু এখন আর শ্বশুরবাড়ির রাস্তায় জল ওঠে না, সুন্দর করে উঁচু হয়ে গেছে রাস্তাটা। চারপাশে যতই জল থাক, আমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই বেশ উঁচুতে। দেখো বলতে না বলতে রাস্তার দশা দেখো, জল কাদা, খারাপ রাস্তা করে যাচ্ছে, তাই রাস্তা চলে এলে এবার পাড়াতে হবে জল। চেষ্টা করবো বাঁচিয়ে যাওয়ার, সেই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবো। একদম বাড়ির সামনে রাস্তায় চলে এসেছি বন্ধুগণ। এটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটা মাঠ, এখানেই দুর্গাপুজো হয়, ফুটবল খেলা হয়। এই মাঠের এখন অবস্থা দেখো, ডোবা হয়ে গেছে, মনে হচ্ছে ধান গাছ লাগানো হয়েছে, দেখেছো? এসেই কার সাথে দেখো, দেখো কিরে ম্যাও পুষি, কি কি ম্যাও 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 ম্যাও। জলের মধ্যে দিয়ে বাড়ি ফিরে
সন্ধ্যাবেলার চা উইথ আলু ভাজা। গুড ইভিনিং ফ্রেন্ডস। একদম দারুণ দারুণ বড় বড় সাইজের চিংড়ি মাছ এখন অ্যাকচুয়ালি ছাড়াতে বসেছি। রাত্রিবেলায় চিংড়ি মাছের ঝোলটা করে নেবো, মানে আজকে চিংড়ি মাছের ঝোলই করবো আলু দিয়ে। বেশ বড় বড় চিংড়ি, তবু ওই ঝোলটা আমাদের খুব ভালো লাগে, তো ছাড়িয়ে ফেলি। আসলে চিংড়ি মাছটা ফ্রিজে রাখা ছিল, সেজন্য কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তারপর বরফটা ছেড়ে যেতেই এখন ছাড়াচ্ছি। একটা একটা করে ছাড়িয়ে আমি এই একটা বাটিতে রাখছি, তাহলে চিংড়ি মাছগুলো না হারিয়ে যায় না। এক জায়গায় যদি রেখে দিই তাহলে ছাড়ানো আর না ছাড়ানোগুলো একসাথে মিশে যায়, তখন একটু দেরি হয়। ওই জন্য দুটো বাটি ব্যবহার করলে সুবিধা। এখনো না কোনো কোনো মাছগুলো বরফ হয়ে রয়েছে, বরফটা কাটেনি। অনেক বড় বড় চিংড়ি আর অনেকগুলো চিংড়ি, ছাড়াতে সময় লাগবে। চিংড়ি মাছটা ছাড়াতে ছাড়াতে একটা মানে কথা আমার মনে হচ্ছে, যে অনেকে হয়তো তোমরা ভাবছো যে মানে প্রাসঙ্গিক যে বিষয়টা ঘটছে সেটা নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলছি না কেন। মানে ইদানিং যে বিষয়টা নিয়ে অনেক সমালোচনা বা আলোচনা হচ্ছে, সেই বিষয়টা কেন আমার ভিডিওতে নেই। তো প্রথমেই বলি যে এই ধরনের কোনো বিষয় নিয়ে আমি খুব একটা বলি না, কিন্তু তোমরা লক্ষ্য করবে আমার ভিডিওতে বলি না, বললেও একদিন হয়তো আমি বলি। এইবারে আমি বলেছি, দুবার এই বিষয়ের কথা বলেছি আমি, কিন্তু বারবার না বলার কারণ এটাই যে ধরো কিছু যদি আমি বলি বিষয়টা নিয়ে, তো লোকে ভাববে হয় বাম নালে রাম। আবার যদি কিছু না বলি তাহলে লোকে ভাববে টিএমসি। সেই কারণে মানে বলবো যে কি বলবো, যাতে কেউ না ভাবে তার জন্য এই যে কিছু তো বললাম, আবার মনের কথা হয়তো সম্পূর্ণ বললামও না, বলতে পারছিও না। আমরা সাধারণ মানুষ, আমরা আম জনতা, অতি সাধারণ জনগণ, রাজনীতি থেকে আমরা অনেক অনেক দূরে। সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে কোনো বিষয় নিয়ে বলতে আমরা ভীষণই অনভিজ্ঞ। কি বলতে কি বলে ফেলবো, তাতে কে কি মনে করবে, সেই নিয়ে আমরা অনেকটাই ভীত। তারপরে এছাড়া আরো অনেক ভীতির কারণ আছে আমাদের, তাই সবকিছু আমরা ঠিক করে বলতেও পারি না। কোনো দিকেই আমরা না বলতে পারছি না চুপ করে থাকতে পারছি, দুদিকেই আমাদের সমস্যা এখন, বুঝেছো? তবে যা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা, সঠিক বিচার তো সত্যিই চাই। তবে আমার একটাই বক্তব্য আমার আজকের ভিডিওতে আমি রাখছি একদম নিরপেক্ষভাবে, সেটা হচ্ছে কোনো একটা সমস্যাকে বড় করে ভাবতে গেলে আমরা যদি ক্লাসটাকে মাথায় না রেখে সামগ্রিকভাবে ভাবি, সেটা মনে হয় অনেক বেশি স্বাস্থ্যকর আমাদের চিন্তার জন্য। সামগ্রিকভাবে সবার জন্য একরকম করে ভাবাটা উচিত। আর আরেকটা জিনিসও আমার মনে হয়, সেটা হচ্ছে আমরা যদি খুব বেশি উত্তেজিত হয়ে কোনো একটা কাজ করি, তার আয়ু কিন্তু খুব বেশি দিন হয় না। তাই আমাদের ধীর স্থিরভাবে লং টার্মে কাজ করতে হবে। কি করলে ঠিকভাবে এই পরিস্থিতি থেকে আমরা বেরোতে পারি সেটা নিয়ে ভাবতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। আমরা তো অসংগঠিতভাবে এখন একটা আন্দোলন করছি। অসংগঠিত মানে বলতে চাইছি যে আমাদের উদ্দেশ্য এজেন্ডা কিছু নেই, আমরা পথে বেরোচ্ছি, আমরা কি করব নিজেরাও জানি না, কারণ এটা নতুন ব্যাপার আমাদের জন্য। পথ দেখানোর কিছু নেই। অরাজনৈতিকভাবে কোনো আন্দোলন করাতে আমাদের অভিজ্ঞতা ভীষণই কম, কারণ এটা খুব কম হয়ে থাকে আর ম্যাক্সিমামই ধামাচাপা বা চাপা পড়ে যায়। সেই কারণে যেহেতু এটা একদমই নতুন একটা জিনিস, একদম বিপ্লবাত্মক একটা জিনিস, এই জোশ সাময়িক এসে চলে গেল, এটা যেন না হয়। তার জন্য কি দরকার? স্থিরতা দরকার, হুজুগ নয়, কনসিস্টেন্সি দরকার, অ্যাটেনশন ডাইভার্ট হতে না দেওয়া। সবসময় আমরা তাতিয়ে দিলে, বুঝিয়ে এই ব্যাপারটা আমাদের ছাড়তে হবে, নিজেদের কিছু বুঝতে হবে। ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি একটা, তেল দিয়ে এটাকে একটুখানি ফ্রাই করব। প্রথমে চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, যতটা চাই মিডিয়াম তুলে রাখবো।
চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে সেই প্যানে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। তারপর আলুগুলোকে এক সাইড করে ভাজতে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি একটা বড় সাইজের আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। তারপরে দিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন রুটিন মশলা আর কি, হলুদ, জিরের গুঁড়ো আর নুন। এই দিয়ে আলুটাকে বেশ ভাজা ভাজা করে নিলাম, করে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিলাম। ব্যাস ভালো করে ফুটতে দেবো, ফুটে উঠলে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর ওপরে একটু কাঁচা তেল ছড়িয়ে আমি নামিয়েছিলাম। রাত্রিবেলা গরম গরম ভাতে এই চিংড়ি মাছের আলুর তরকারি খুব সুন্দরভাবেই কিন্তু জমে যায়। চিংড়ি মাছটার ফাইনাল লুকটাই দেখাতে ভুলে গেলাম। যাই হোক, চিংড়ি মাছটা খেতে খুব ভালো হয়েছিল। আজকের ভিডিওতে থাকছে না, এটা আমি এন্ড যেদিন করছি সেটা তার নেক্সট দিন হয়ে গেছে, যদিও চিংড়ি মাছটা এখনও আছে। আজকে যখন খাবো হয়তো নেক্সট ভিডিওতে আমি একবার দেখিয়ে দেবো। তবে খুবই সুন্দর খেতে হয়েছিল। ছিমছামের উপরে কাঁচা লঙ্কার ঝোল, বুঝতে পারছো, আলু দিয়ে। আর শেষে নামানোর সময় একটুখানি সর্ষের তেল চোপড় থেকে ছড়িয়ে দিয়েছিলাম, ওই জন্য অন্য একটা স্মেল হয়েছিল। তো চলো, বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান। এখন কিন্তু কমেন্টের ইম্পর্টেন্স খুব বেশি, সুতরাং প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো, এইটাই অনুরোধ তোমাদের কাছে। তো ঠিক আছে, আজকের মতো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।